50 বছর পরে রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনাল ছাড়া আর কোন নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা, ট্রাইব্যুনাল অথবা কোর্ট দ্বারা এটি প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়নি। মাহফুজকে আরো জানতে হবে সহযোগী কাকে বলে, যুদ্ধাপরাধের সংজ্ঞা কি, যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে, তাকে এটি ভালো করে জানতে হবে। এই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালটি আন্তর্জাতিকভাবে এটি ইন্ডিপেন্ডেন্ট, মানে কোন ফেয়ার ট্রায়ালের উদাহরণ সৃষ্টি করে নাই। আন্তর্জাতিক বিশ্ব এটি প্রত্যাখ্যান করেছে। ব্রিটেন, আমেরিকা, জাতিসংঘ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তারপর হচ্ছে ইউএন, ইউকে বার হিউম্যান রাইটস কমিটি, সকলে প্রত্যাখ্যান করেছে। অ্যামনিস্টি, হিউম্যান রাইটস সকলে বলছে এই ট্রাইব্যুনালে বিচারটি আনফেয়ার, পলিটিসাইজ ট্রাইব্যুনাল হয়েছে। একটি দলের বিরুদ্ধে তারা বিচার করেছে। আপনারা কিন্তু রাজনীতি করার জন্য আপনার ক্ষমতা আসেন নাই। বিএনপির বিরুদ্ধে অথবা জামাতের বিরুদ্ধে অথবা কোন দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসেন নাই, বিকজ ইউ আর নট ম্যান্ডেটেড বাই দ্য পিপল। জনগণ আপনাকে ক্ষমতায় যে রাজনীতি করার জন্য ম্যান্ডেট দেন নেই। দেখুন, প্রথমে আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে এই সরকার, ইউনূস লেড দিস গভর্নমেন্ট, ইট ইজ নট এন ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট। এই কথাটা যদি আমরা মেনে নিই, জনগণের ইচ্ছায় নন পলিটিক্যাল একটি গ্রুপকে আমরা ক্ষমতায় বসিয়েছি। তারা পলিটিক্যাল কথাবার্তা বলবে না এবং তারা বায়াস হবে না, এটাই তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কারো পলিটিক্যাল ইনক্লিনেশন থাকতে পারে, পলিটিক্যাল ফিলোসফি সে হোল্ড করতে পারে, কিন্তু তার আচার আচরণে বাংলাদেশের রাজনৈতিক যারা স্টেক হোল্ডার্স, তারা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাদের ব্যাপারে যদি কথাবার্তা বলা হয়, তখন সরকারের যে একটি অরাজনৈতিক চরিত্র, সরকার নিরপেক্ষ একটি অবস্থানে আছে, তারা লেভেল প্লেইং ফিল্ড করতে চাচ্ছে, তাদের এই অবস্থানটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মাহফুজ আলম যেই বক্তব্যটি জামাতকে নিয়ে দিয়েছেন, এটা পুরোপুরি রাজনৈতিক বক্তব্য। যেই বক্তব্য আওয়ামী লীগ দিত, হ্যাঁ, আওয়ামী লীগ আর একটু বেশি করে দিত, বাট সেও অনেকটা আওয়ামী লীগ ঘরানার বক্তব্য দিয়েছে। দেখুন, স্বাধীনতার পরে 72টি ট্রাইব্যুনাল, দালালদের বিচার করার জন্য 72টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। জি, আপনি প্রশ্ন করতে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। জামাতের সেক্রেটারি যেটা বলেছিলেন যে উনি আসলে শাহরিয়ার কবিরের মতো উনি বক্তব্য রাখছেন, শাহরিয়ার কবির যেভাবে। জি জি জি, উনি এই কথাটা বলছেন। বাট শুধু শাহরিয়ার কবির নয়, আওয়ামী লীগ কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েই গত 16টি বছর বাংলাদেশের জনগণের উপর চেপে বসেছিল। তারা জনগণকে বিভক্ত করেছিল, ডিভাইড এন্ড রুল এই পলিসির দিকে গিয়েছিল। এখন মাহফুজ সে যে বক্তব্যটি দিচ্ছে, সে আইনের ছাত্র, সে বলছে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। এখন আমি তাকে প্রশ্ন করতে পারি, জামাত যুদ্ধাপরাধের সহযোগী, এই কথাটি আওয়ামী লীগের বর্তমান এত বছর পরে, 50 বছর পরে রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনাল ছাড়া আর কোন নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা, ট্রাইব্যুনাল অথবা কোর্ট দ্বারা এটি প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়নি। মাহফুজকে আরো জানতে হবে সহযোগী কাকে বলে, যুদ্ধাপরাধের সংজ্ঞা কি, যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে, তাকে এটি ভালো করে জানতে হবে। আমি জানি না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ল পড়া অবস্থায় যুদ্ধাপরাধ আইন সম্পর্কে তার ভালো পড়া আছে কিনা। তার যুদ্ধাপরাধ করেছিল পাকিস্তানি সেনাবাহিনী প্রধানত, এবং সেখানে কিছু প্যারালাল ফোর্স ছিল, রাজাকার, আলবদর এবং আশামস। এগুলা ছিল পেইড মানে অক্সিলারি ফোর্সেস। তাদেরকে বেতন দেওয়া হতো, তাদেরকে রিক্রুট করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে আর্মস দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামীর কোন মেম্বাররা এবং জামাত ইসলামী এজ এ দল, তারা কি রিক্রুটেড বাই আর্মি ছিল? নো, they were not recruited by the army, they were not paid by the army, they didn't get any salary, they didn't get any training, and জামাত সহযোগিতা করেছে, অথবা এই প্যারালাল ফোর্সের মেম্বার, এই জামাত এজ এ অর্গানাইজেশন, they turned into Al-Badr, they turned into Ashams or Rajakar. Was it proven? Did Sheikh Mujibur Rahman prove it, his government prove it, that Jamaat Islami
completely turned into an auxiliary force? No, it was not proven. Rather, আমি যে কথাটি বলছিলাম, 72টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতার পরে। আর পাকিস্তানের যুদ্ধাপরাধীদেরকে বিচার করার জন্য আলাদা একটি আইন প্রণয়ন করা হয়েছিল। যারা বাংলাদেশি নাগরিক তাদের বিচারের জন্য 72টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। জামাত ইসলামের কোন নেতা কে মানে যুদ্ধাপরাধের জন্য অথবা যুদ্ধাপরাধের সহযোগী বাহিনীর মেম্বার হিসাবে কাউকে ইমপ্লিকেট করা হয়নি। এখন ধরেন কোন একজন ব্যক্তি, দুজন ব্যক্তি যদি পাকিস্তানের পক্ষে কাজ করে থাকে ফিজিক্যালি, তাহলে একটা দলকে কি যুক্তির খাতিরে আমি বলছি পাকিস্তানের সহযোগী বলা, যুদ্ধাপরাধের সহযোগী বলা হবে? এটা কত বড় অভিযোগ! যুদ্ধাপরাধ এটা একটা অপরাধ। ইট ইজ এ ইন্টারন্যাশনালি মানে সেই অপরাধে তো ফাঁসিও দেওয়া হলো, যদিও আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, বিএনপি নেতাদেরকেও ফাঁসি দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালটি আন্তর্জাতিকভাবে এটি ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো ফেয়ার ট্রায়ালের উদাহরণ সৃষ্টি করে নাই। আন্তর্জাতিক বিশ্ব এটি প্রত্যাখ্যান করেছে। ব্রিটেন, আমেরিকা, জাতিসংঘ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, তারপর হচ্ছে ইউকে বার হিউম্যান রাইটস কমিটি, সকলে প্রত্যাখ্যান করেছে। অ্যামনিস্টি, হিউম্যান রাইটস সকলে বলছে এই ট্রাইব্যুনালে বিচারটি আনফেয়ার, পলিটিসাইজ ট্রাইব্যুনাল হয়েছে। একটি দলের বিরুদ্ধে তারা বিচার করেছে। তারা, আপনি জানেন, আপনি দেখতে পারেন, দর্শক শ্রোতা যারা আছেন, ইকোনমিস্ট পত্রিকা রিপোর্ট করেছে যে there was a collusion among the prosecution, among the investigators and the judges. বিশ্ববিখ্যাত ইকোনমিক পত্রিকা বলেছে। এবং স্কাইপ গেট কেলেঙ্কারিতে প্রমাণিত হয়েছে যে বাহিরে আওয়ামী লীগের লোকজন চার্জ লিখে দিত, রায় লিখে দিত, তারা সরকারের সাথে আলাপ করত কাকে কতটুকু রায় দেওয়া হবে, কার বিচারটি কখন হবে। এটা স্কাইপ কেলেঙ্কারিতে প্রকাশিত হয়েছে, যেটি বিশ্ববিখ্যাত ইকোনমিক্স পত্রিকাও প্রকাশিত হয়েছে। সুতরাং ট্রাইব্যুনালের রায় এবং ট্রাইব্যুনালে যাদেরকে সাজা দেওয়া হয়েছে এটা কোনো বিচারের উদ্দেশ্যে, বিচারের স্বার্থে, ফর দ্য সেক অফ জাস্টিস এটি করা হয়নি। এটি করা হয়েছে জামাত বিএনপির সহযোগী ছিল। জামাত বিএনপি একসাথে থাকলে আওয়ামী লীগের রাজনীতি করা মানে কঠিন হয়ে যায়। তারা রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগের উপর একটি রাজনৈতিক প্রতিশোধ নিয়েছে। মাহফুজ আলমকে এই জিনিসটি বুঝতে হবে, তার আরেকটু ভালো করে পড়াশোনা করা উচিত। আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ কি, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের সহযোগী কাকে বলে, এই জিনিসটি সে যেহেতু বুঝে নাই। এবং এখন আপনি বলতে পারেন সিভিলিয়ানরা কিন্তু বর্তমানে এখন নতুন একটি আইন হয়েছে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সহযোগী সিভিলিয়ানরা হতে পারে, বাট সেটাও কিন্তু মানে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। কি? তারা দেওয়ার রিক্রুটেড এবং তাদের মাঝে তারা মিলিটারি অ্যাক্টিভিটিস করতো। এটা নতুন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে বলা হয়েছে। কিন্তু যুদ্ধাপরাধ ইজ জেনোসাইড। আই থিংক হি শুড নো দ্য ডেফিনিশন অফ জেনোসাইড। জেনোসাইড কোনো একটি মানে মানে এই আর্ম ফোর্সেস জেনোসাইড করে, এবং জেনোসাইড করতে হলে তাদের সহযোগী যারা হয় তারা ট্রেইনড এন্ড রিক্রুটেড বাই দ্য আর্মি, এবং তাদের রেকর্ড থাকবে, তাদেরকে রেকর্ড থাকতে হবে। মাহফুজ আলম আমাকে রেকর্ড দেখাতে হবে যে জামাত ইসলামের কোন নেতা যুদ্ধাপরাধের সহযোগী বাহিনীর মেম্বার ছিল। মাহফুজ আলম আমাদেরকে রেকর্ড দেখাতে হবে। যদি সেই রেকর্ড না দেখায় তাহলে আমি জামাত ইসলাম সেক্রেটারি জেনারেলের সাথে সুর মিলায়ে শুধু এতটুকু বলবো না সে শাহরিয়ার কবিরের সাথে সুর মিলাচ্ছে, আমি বলবো তার এই বক্তব্যটি আওয়ামী লীগের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য। সে অরাজনৈতিক চরিত্র সে লঙ্ঘন করেছে। এই সরকারের মানে ঘাড়ে রাজনৈতিক একটি দোষ সে বই নিয়ে বেড়াচ্ছে। আজকে জামাত ইসলামীর সমর্থনে তো এই সরকার, বিএনপির সমর্থনে তো এই সরকার। তো আপনি তো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আপনার দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করে আপনি ক্ষমতা থেকে বিদায় হওয়া, গণতন্ত্র ফিরিয়ে আনা। এই দায়িত্বের জন্য কিন্তু আপনার ক্ষমতা এসেছেন। আপনারা কিন্তু রাজনীতি করার জন্য আপনার ক্ষমতা আসেন নাই। বিএনপির বিরুদ্ধে অথবা জামাতের বিরুদ্ধে অথবা কোন দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসেন নাই, বিকজ ইউ আর নট ম্যান্ডেটেড বাই দ্য পিপল। জনগণ আপনাকে ক্ষমতায় যে রাজনীতি করার জন্য ম্যান্ডেট দেন নেই, জনগণের সমর্থনে আপনি ক্ষমতায় এসেছেন। সুতরাং আপনি রাজনীতি করতে পারেন না, আপনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না, এবং আপনি নিজে ক্ষমতায় থেকে একটি দলও তৈরি করতে পারেন না, অথবা নতুন দল তৈরি করার জন্য মানে সহযোগিতা করতে পারেন না।
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সেটা যদি করা হয় সেটি আমি মনে করব অনৈতিক হবে। তার এই বক্তব্যটি পলিটিক্যাল বক্তব্য হয়ে গিয়েছে। তার অবস্থান থেকে এই বক্তব্যটি তার জন্য মানানসই নয়। ধন্যবাদ। আপনি বলছেন যে বিএনপির একটা মানে বিএনপিকে দুর্বল করার জন্য জামাত ইসলামের সেই নেতাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো হ্যাঁ, আমরা তো জানি যে জামাত ইসলামের নেতারা এও বলেছে যে ভারতের ইন্ধনেই আসলে এই যুদ্ধাপরাধীদের এভাবে শাস্তি দেওয়া হয়েছে এবং জামাত ইসলাম আসলে চায়নি যুদ্ধটা হোক, এবং কারণ সে এই যুদ্ধে জেতার পরে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ ঢুকে যাবে, এরকম একটা কনসেপ্ট তারা দাঁড় করিয়েছিলেন। জি, দেখুন এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করেছে। অন্যতম বড় ফ্যাক্টর হচ্ছে যে বিএনপি জামাত অ্যালায়েন্স থাকলে আওয়ামী লীগ রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। এখানে অন্যান্য মানে রিজনাল ইন্টারন্যাশনাল কিছু প্লেয়ার রয়েছে যারা তাদের স্বার্থে জামাত ইসলামীকে দুর্বল করে দিতে চেয়েছে। এখানে তো ইন্টারন্যাশনাল প্লেয়ার অবশ্যই আছে। এবং দেখুন সাইদি সাহেব কিন্তু 71 সনে জামাত করেন নাই। মানে 71-এর আগে সাইদি সাহেব জামাত ইসলামী জয়েন করেছে 76 অথবা 74, মানে এই দেশ যখন হয়। সাইদি সাহেবকে কেন প্রথমে টার্গেট করা হয়েছিল? বিকজ অফ হিজ পপুলারিটি, বিকজ অফ গ্রোয়িং ইসলামিক সাপোর্ট। এই কারণে কিন্তু তাকে মানে শাস্তি দেওয়া হয়েছিল এবং তাকে কিন্তু ফাঁসি দেওয়ার কথা ছিল। জনগণ যদি রাজপথে না আসতো, রক্ত ঢেলে না দিত সাইদি সাহেবের জন্য, প্রথম ফাঁসিটা কিন্তু সাইদি সাহেবের হতো। এটি কেন হয় নাই? জনগণ ওনার জন্য আন্দোলন করেছে। কিন্তু প্রশ্ন হলো ওনার বিরুদ্ধে মামলাটি এবং অভিযোগটি কেন প্রথমে করা হলো? উনি কিন্তু পলিটিক্যাল এলিমেন্ট ছিলেন না, উনি জামাত ইসলামের কোনো নেতা ছিলেন না, ছাত্র সংঘের কোনো নেতা ছিলেন না, কিন্তু ওনাকে প্রথমে ধরা হয়েছে কেন? বিকজ হি ইজ অ্যান ইসলামিক ফিগার। ধন্যবাদ।